যখন বিপদ আসে চারদিক থেকে আসে। আপনার জ্বর আসছে, দেখবেন এর মধ্যে ঠান্ডা লেগেছে, এর মধ্যে কাশি, এর মধ্যে শরীর ব্যথা। আবার দেখবেন একজনের ঘর পুড়ে গেছে, তার সাথে গরুও পুড়ে গেছে, তার সাথে দেখবেন টাকা পয়সাও পুড়ে গেছে, সোনা দানাও শেষ হয়ে গেছে। তো দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন, যখন বিপদ আসে তখন চারদিক থেকে আসে, আর যখন সুখ আসে তখন কিন্তু চারদিক থেকেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাস্তব জীবনে খুবই দরকারি দুটো প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব। এই প্রবাদ বাক্যের তাফসির করব আপনাদের সাথে। আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আসলে প্রবাদ বাক্য বা প্রভার্ব কেন লাগে মানুষের জীবনে? জীবন চলার পথে আমাদের অনেক বিপদ আপদ, মুশকিল, আহসান, সমাধান অনেক কিছুই আমাদের জীবনে হয়। কখন আমরা ডিমোটিভেটেড হই, কখন আমরা ইন্সপায়ার্ড হই, কিন্তু কোত্থেকে? আশা, স্বপ্ন, ভালোবাসা ইত্যাদি থেকে। এবং আমরা ইন্সপায়ার্ড হতে গেলে বা জীবনে সফলতা অর্জন করতে গেলে আমাদের প্রবাদ বাক্য অনস্বীকার্য। কারণ এখান থেকে আমরা নিজেরা ইন্সপায়ার্ড হব এবং অন্যকে আমরা ইন্সপায়ার্ড বা তাদেরকে উৎসাহিত দিতে পারি জীবন সম্পর্কে, কর্ম সম্পর্কে, ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য বা নিজেকে নেওয়ার জন্য আমাদের এই প্রবাদ বাক্য অনস্বীকার্য। তো বাংলায় বলা হয় প্রবাদ বাক্য, যার ইংরেজি হচ্ছে প্রভার্ব। পৃথিবীর প্রত্যেকটি ভাষায় প্রবাদ বাক্য বিরাজমান, প্রচলন আছে। সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীর এই প্রবাদ বাক্যর প্রচলন আছে এবং থাকবে। তো আজকে আপনাদের সাথে যে দুইটা প্রবাদ বাক্য আলোচনা করব বা ব্যাখ্যা করব বা তাফসির করব, সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং লিখে নিয়ে শিখে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের জীবনে অত্যন্ত অত্যন্ত জরুরি, দরকারি এই দুটি প্রবাদ বাক্য। এবং এখান থেকে আরও কী কাজে লাগে, এই প্রবাদ বাক্য আরও কী কাজে লাগে, সেটা হচ্ছে প্রবাদ বাক্য থেকে আমরা ইংলিশ চর্চা করতে পারি এবং ইংলিশকে ধরে রাখতে পারি, এবং ইংরেজি ভাষা আমরা আয়ত্ত করার জন্য প্রবাদ বাক্য আমাদের অবশ্যই শিখতে হবে। এবং পরীক্ষায় আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রবাদ বাক্য আসে, বা অনার্স লেভেলেও কিন্তু এই প্রবাদ বাক্য লাগে। তো যেমন প্রথমত হচ্ছে হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। এই প্রবাদ বাক্যর অর্থ হচ্ছে, বা বাংলায় প্রবাদ বাক্য যে চলে এটা, তা হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো আমরা এই প্রবাদ বাক্যটা বিশ্লেষণ করব, শব্দের অর্থ জানার চেষ্টা করব, এবং এটা যারা সৃষ্টি করেছেন এই বাক্যটা, আসলে তারা কি দেখে কেন এই কথাটা বলেছেন, আমরা সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করব। তো হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, তার মানে হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো শ্বাস মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া, অর্থাৎ জীবন ধারণ করা, জীবন চালানো। আর এই আশ মানে হচ্ছে আশা। আমরা একটু জানার চেষ্টা করব হোয়াইল। হোয়াইল শব্দটার অর্থ কী? তো এই হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ ততক্ষণ, যখন তখন, যেখানে সেখানে, যদিও ইত্যাদি অর্থ। তো হোয়াইল মানে হচ্ছে আসলে ব্যাপ্তিকাল, ধরিয়া, একটা সময়কে বোঝানো হয়েছে। তো এটা পাইলাম আমরা হোয়াইল। হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ। যেমন হোয়াইল দেয়ার ইজ লাইফ, যতক্ষণ শ্বাস, কিন্তু ততক্ষণ এটার কিন্তু ইংরেজি নাই। কিন্তু এই যে হোয়াইল থাকলে এবং একটা বাক্য থাকলে তারপরে যদি কমা থাকে, তারপর আর একটা বাক্য যদি থাকে, অর্থাৎ ক্লজ, দুইটা বাক্য আলাদা করলে দুইটা বাক্য, কিন্তু এটাকে বলা হয় ক্লজ। ঠিক আছে, গ্রামার ভাষায় ক্লজ। তাহলে আরেকটা ক্লজ যদি হয়, সাবজেক্ট ভার্ব এগুলো দ্বারা যদি আরেকটা ক্লজ বা আরেকটা বাক্য হয়, দুটো মিলে এখন এক বাক্য। এক বাক্য, যার ধরুন এটাকে বলা হয় ক্লজ, এটাকে বলা হয় ক্লজ। ওকে, সেকেন্ড ক্লজ। ওকে, তাহলে হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ, কিন্তু এখানে কমা থাকার কারণে এবং আরেকটা ক্লজ থাকার কারণে এর অর্থ আবার এখানে ততক্ষণ হয়ে গেছে। হোয়ার দেয়ার, এই দেয়ারের এখন এই মুহূর্তে কোনো অর্থ নাই, কারণ দেয়ার এখানে সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে, এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে হোয়ার দেয়ার ইজ লাইফ, যতক্ষণ হয়, লাইফ মানে জীবন, অর্থাৎ লাইফ মানে তো শ্বাস নেওয়া, শ্বাস নিলেই তো জীবন থাকে, তাই না? শ্বাস নিলেই তো জীবন থাকে, ঠিক আছে? তাহলে যতক্ষণ জীবন অর্থাৎ শ্বাস আছে, ইজ মানে এখানে আছে বোঝায়, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ দেয়ার ইজ হোপ। এই দেয়ারের কোনো অর্থ নাই এই মুহূর্তে। ইজ এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে ততক্ষণ হয় আশা, মানে ততক্ষণ আশ বা আশা আছে, যতক্ষণ মানুষের জীবন আছে ততক্ষণ আশা আছে। ঠিক আছে, তো এটা আমাদের বাংলা ভাষায় চলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো ইংরেজি এই প্রবাদ বাক্যটির আরেকটি প্রবাদ বাক্য ইংলিশে আছে, প্রভার্ব আছে, যেমন
এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। তো এ মানে একটি, ড্রাউন ডুবে যাওয়া বা ডুবে মরা, ঠিক আছে। আর ড্রাউনিং এটা কিন্তু ডুবতেছে, ঠিক আছে। তো এ ড্রাউনিং ম্যান অর্থাৎ একজন ডুবন্ত ব্যক্তি, এটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। এটা কি সাবজেক্ট হয়ে গেছে। ক্যাসেস এটা ভার্ব, অ্যাট এ স্ট্র অর্থাৎ একটা খড়কুটো ধরে, এই স্ট্র মানে হচ্ছে খড়, এটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এ মানে একটি, ড্রাউন মানে হচ্ছে ডুবে যাওয়া বা ডুবে মরা, আর ম্যান মানে তো জানি ক্যাচ, ক্যাচ মানে কিন্তু ধরা, স্ট্র মানে হচ্ছে খড় বা তুচ্ছ জিনিস, ঠিক আছে, তুচ্ছ জিনিস বা বস্তু। এই ড্রাউনের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে ড্রাউন্ড, পাস্ট পার্টিসিপলও তাই, ড্রাউন্ড, ঠিক আছে। তাহলে এ ড্রাউনিং ম্যান একজন ডুবন্ত ব্যক্তি, মানে ডুবে গেছে তা না, ডুবে যাচ্ছে, ঠিক আছে। ইং ইং থাকলে এটা চলমান বোঝায়। তাহলে এ ড্রাউনিং ম্যান অর্থাৎ একজন ডুবে যাচ্ছে এমন একটা ব্যক্তি, ক্যাসেস, এই ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে কি ধরা, এটার পাস্ট ফর্ম হচ্ছে কট, পাস্ট পার্টিসিপলও কট। তাহলে ইএস হলো কেন, ইএস হলো যেহেতু এটা V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, সেই ক্ষেত্রে, আর এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পল টেন্স বিধায় এখানে ইএস, শেষে এই ভার্বের শেষে এইচ আছে, অর্থাৎ ZXO, এই SH, এই কয়টা অক্ষর যদি শেষে থাকে তাহলে ইএস হবে, আর বাকি সকল ক্ষেত্রে এস হয়, ঠিক আছে। আর ওয়াই যদি থাকতো তাহলে ওয়াই উঠে IES হতো। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার, ঠিক আছে। তাহলে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, একজন ডুবন্ত ব্যক্তি বা ডুবে যাচ্ছে এমন একটা ব্যক্তি একটা স্ট্র মানে খড়কুটো ধরে বাঁচতে চায়। এই যে ধরে, এটার ইংরেজির ক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহার হয়েছে, অ্যাট এ স্ট্র, একটা খড়কুটো ধরেও বাঁচতে চায়। তো এটার বাংলা প্রবাদ বাক্য হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। দ্বিতীয় নাম্বারে আমরা যে প্রবাদ বাক্যটা দেখব, ইংলিশ প্রভাব দেখব, সেটা হচ্ছে মিসফরচুন নেভার কামস অ্যালোন। যেমন মিসফরচুন নেভার কামস অ্যালোন, এর মানে হচ্ছে বিপদ কখনো একা আসে না। তো এই মিসফরচুন মানে হচ্ছে বিপদ বা দুর্ঘটনা, ঠিক আছে। তো এটা কিভাবে হয়, ফরচুন মানে হচ্ছে ভাগ্য বা নসিব। তো এখন মিস মানে কি, মিস, এই মিস মানে হচ্ছে, আমরা কিন্তু যে বলি যারা অবিবাহিত মেয়ে তাদেরকে বলা হয় মিস। আসলে মিসটা কেন হয়েছে আমার জানা নাই, তবে আমার মনে হয় এরকম, মিস শব্দটা আসছে এভাবে, মিস মানে হচ্ছে ভুল বা ব্যর্থ, মন্দ বা বা না, ঠিক আছে, না। তাহলে মিস মানে হচ্ছে ভুল, ব্যর্থ, মন্দ, বা না। কিন্তু একটা নেগেটিভ অর্থ, ঠিক আছে। অন্য একটা শব্দের পূর্বে যখন ব্যবহার হয় তখন ব্যবহার বা অপব্যবহার, না, এগুলো কিন্তু নেগেটিভ। তো এই শব্দটা হচ্ছে নেগেটিভ, ব্যর্থ, ঠিক আছে, বা মন্দ, মন্দ। তো মিস মানে হচ্ছে যার বিয়ে হয় না, তার কপাল মন্দ, ভাগ্য মন্দ, যতক্ষণ বা যতদিন পর্যন্ত তার বিয়ে না হচ্ছে। কারণ কি, বিয়ে হলে একটা মেয়ে সেফটি এবং সিকিউরিটি পায় এবং শান্তি সুখ সবই পায়। সেজন্য আমার মনে হয় এই অবিবাহিত মেয়েদের জন্য মিস ব্যবহার করা হয়। কারণ কি, আমি অনেক শব্দ ঘাটাঘাটি করে দেখতেছি এরকম হয়। যেমন উমেনটা কেমনে আসছে দেখেন, এই উমেন মানে হচ্ছে মহিলা, ঠিক আছে। আচ্ছা, এই মানে কি, শব্দটা হচ্ছে, শব্দ মানে হচ্ছে দুঃখী, এই ম্যান মানে আবার মানুষ। তাহলে এই যোগ ম্যান, এই ম্যান মানে হচ্ছে দুঃখী মানুষ। এবার দেখেন, এই যে এই ম্যান, এটা কেটে দুইটা ভাওয়েল এক জায়গায় থাকে না, দুইটা ভাওয়েল কি করছে, কেটে দিছে, কেটে দিয়ে একটা ভাওয়েল এসে ওম্যান শব্দটি সৃষ্টি হয়েছে। সেজন্য উম্যান মানে মহিলা অর্থাৎ দুঃখী মানুষ, ঠিক আছে। যেমন আমরা যদি আরেকটা শব্দ তাফসির করি তাহলে পাওয়া যাবে, নো মানে হচ্ছে না, আর ইভার, এই ইভার মানে হচ্ছে কখনো, ঠিক আছে। এবার দেখেন, এই যে নো যোগ ইভার, এই সমান সমান নো ইভার হয়, কিন্তু দেখেন এই যে নো ইভার, ঠিক আছে। কিন্তু না, এই যৌগিক এই শব্দটা, এই যে এই দুইটা ভাওয়েল এক জায়গায় নেয়নি, না নিয়ে কি করেছে, নেভার, ওটা বাদ দিয়েছে, এখান থেকে নেভার নিয়েছে। তাহলে নো মানে না, ইভার মানে কখনো, নেভার মানে কখনো না, ঠিক আছে। এই শব্দটা কিন্তু এভাবে আসছে। মিস মানে হচ্ছে ব্যর্থ বা মন্দ, আর ফরচুন মানে হচ্ছে ভাগ্য। তাহলে মিস ফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, আর এর অর্থ হচ্ছে দুর্ভাগ্য বা দুর্ঘটনা। নেভার মানে কখনো না, আর কাম মানে কিন্তু আশা। কাম মানে কি, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ধরেন অবজেক্ট, আর এই যে এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে নেগেটিভ ভার্ব, এটাকে বলা হয় নেগেটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে এই যে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বিধায় এস বা ইএস যুক্ত হয়েছে, যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এভাবে কিন্তু আমরা এই যে ভার্বের সঠিক ব্যবহার কিন্তু আমরা প্রবাদ বাক্যের মাধ্যমে শিখতে পারি, সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে পারি, মনে রাখতে পারি, ঠিক আছে। এবং বহু শব্দ আমরা কিন্তু শিখতে পারি, জানতে পারি এবং বিশ্লেষণ করতে পারি। আর তাফসির করে আমরা কিন্তু এটা কেন হয়েছে এই কথাটা, এটা কিন্তু বিশ্লেষণ করে আমরা জীবন সুন্দরভাবে চালাইতে পারি। অ্যালোন মানে একা, অ্যালোন মানে কি, একা বা একাই কি। তাহলে মিসফরচুন নেভার কামস, বিপদ কখনো আসে না, অ্যালোন মানে একাই কি আসে না। দেখেন, এই কথাটা এই জন্যই হয়েছে, যখন বিপদ আসে চারদিক থেকে আসে। আপনার জ্বর আসছে, দেখবেন এর মধ্যে ঠান্ডা লেগেছে,
এর মধ্যে কাশি, এর মধ্যে শরীর ব্যথা। আবার দেখবেন একজনের ঘর পুড়ে গেছে, তার সাথে গরুও পুড়ে গেছে, তার সাথে দেখবেন টাকা পয়সাও পুড়ে গেছে, সোনা দানাও শেষ হয়ে গেছে। তো দেখবেন আপনি মিলিয়ে দেখবেন যখন বিপদ আসে তখন চারদিক থেকে আসে, আর যখন সুখ আসে তখন কিন্তু চারদিক থেকেই আসে। সুতরাং আমরা এই দুইটা প্রবাদ বাক্য আমরা খুবই অনায়াসে মনে রাখতে পারি। এক নম্বর হচ্ছে হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটার আরেকটা ইংরেজি প্রভার্ব আছে, সেটা হচ্ছে এ ড্রাউনিং ম্যান ক্যাসেস অ্যাট এ স্ট্র, একজন ডুবন্ত ব্যক্তি একটা খড়কুটো ধরে বাঁচতেছে, অর্থাৎ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণে তার আশা আছে, বাঁচার আশা আছে। নাম্বার 2 আমরা শিখতে পারি মিসফরচুন নেভার কামস অ্যালোন, অর্থাৎ বিপদ কখনো একা আসে না, চারদিক থেকে আসে। যখন বিপদে পড়বেন তখন সাবধান থাকবেন, চারদিক থেকে কিন্তু বিপদ আসার সম্ভাবনা থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।